হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ম্যাথ সোসাইটি। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যেহেতু প্রশ্নবিচিত্রা রায়মার্টিন বেরিয়ে গেছে, তো 1 নম্বর পেজ থেকে আলোচনা করব। সম্পূর্ণ সমাধান পাবে, শর্ট বড় কোশ্চেন, প্রত্যেকটা টাইপ কিভাবে এসছে তার শর্ট ট্রিক্স, প্রতিটা জায়গা ক্লিয়ার পাবে। ঠিক আছে, চলো একদম দেরি করছি না। একদম 1 নম্বর স্কুল থেকে আমি শুরু করছি, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল থেকে শুরু করছি। চলো 1 নম্বর স্কুল আজকে একদম প্রথম থেকে সুন্দরভাবে বুঝবে, একদম সুন্দরভাবে, কোনো জায়গা যেন না অসুবিধা থাকে। ঠিক আছে, চলো একের দাগের একের থেকে শুরু করছি, একের দাগের একের থেকে। x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের, বাবুরে একটা জায়গা না একদম মাথার মধ্যে ক্লিয়ার করে রেখে দে যে সরল সুদ কোষে একটাই সূত্র মুখস্থ করবো, I সমান PTR/100, আর জীবনে আর কোনো সূত্র মুখস্থ করবো না, এটা দিয়ে পুরো কাজ চালাবো। আমাদের সূত্রটা হচ্ছে কি, I সমান PTR/100, ব্যাস এই সূত্রটা আমরা মুখস্থ করব, আর কোনো সূত্র মুখস্থ করবো না আমরা। কি বলেছে, মূলধন চেয়েছে, তাহলে মূলধন পি এর মান কত রে বাবা, পি এর মান কত, 100 ইন্টু I/TR নয় বাবা, তো 100 ইন্টু সুদের কত বলেছে, সুদ আমাদের বলেছে x টাকা। ঠিক আছে, টি এর মানও x, দুনিয়ায় যা আছে সব x, তো একটা কেটে গেল, আমাদের কত থাকলো, 100/x থাকলো না বাবা। এটাই হচ্ছে আমাদের অপশন সি, কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝা গেল, সরল সুদ কোষে একটাই সূত্র দুনিয়ায় মুখস্থ করবো, যে I সমান PTR/100, যে যাই পারে বলে তো কোনো সূত্র মুখস্থ করবো না, একটাই সূত্র। চলো 2 এর দাগটা করি। কি বলেছে, একটি ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখেছে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি এত টাকা পেয়েছে, সুদের হার কত। বাবুরে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি, সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হচ্ছে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। এই তো গল্প, এটা তো আমাদের সমূল চক্রবৃদ্ধি সূত্র, মাইনাস পি লাগিয়ে দিলে চক্রবৃদ্ধি হয়ে যাবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এই সূত্রটাকে আমরা ধরে করব। শর্তে সেটা সমান কত করব, আমাদের যে ভ্যালুটা দিয়ে আছে 121। তাহলে আমাদের কি করব, একটু লেখে লেখে করি। 100 টাকার কত পার্সেন্টেজ, মনে করি সুদের হার R% ধরে নিই আমি, মনে করি সুদের হার কত ধরে নিচ্ছি, R%। ব্যাস 100 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 100 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, কত আসবে, সমূল চক্রবৃদ্ধি আসবে 100 টাকার 100 ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কয়ার টাকা। ব্যাস গল্প শেষ। শর্তে এটা সমান, এটা মানে 100 ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কয়ার সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে 121। এবার ক্লিয়ার করে দিচ্ছি, 1 প্লাস R/100 তার হোল স্কয়ার সমান কত আসবে, বাবুরে 100টা তো নেমে যাবে, 121/100 হয়ে যাবে, এটাকে একটু স্টাইল মেরে 11/10 তার যদি হোল স্কয়ার, 100টা নেমে যাবে, 121/100 হয়ে যাবে, ওটাকে স্টাইল মেরে দিলাম 11/10 তার হোল স্কয়ার, হাঁটি দাও স্কয়ার। তো হাঁটি দাও স্কয়ার হলে কত হবে, 1 প্লাস R/100 সমান 11/10 হবে। চলো এইদিকে নিয়ে গেলে কত হবে, R/100 সমান কত আসবে, 11/10 বিযুক্ত 1, R/100 সমান, এটাকে ক্যালকুলেশন করলে 1/10, একটা জিরো কেটে যাবে, তাহলে R সমান কত, এইরকম ভাবে করতে পারি। তার মানে আমাদের চলে আসবে কত, 10%। আমাদের ইকুয়েশন চলে এলো, 100 টাকা তুলে দিলাম এই পাশে, থাপড়িয়ে তুলে দিলাম, R সমান কত হলো, 100/10। আর এর মান কত গেল, 10%। আমাদের এখানে যেটা আছে অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো এরপর আমরা যেটা আছে 3 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার। প্রতিটা জায়গা বাবা, প্রতিটা জায়গা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেন এটা করতে হবে, সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা ভালো করে বোঝো। যদি না বুঝতে পারো আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, একদম আমার কাছ থেকে জেনে নেবে, কোনো রকম টেনশন নেওয়ার কোনো কারণ নেই। চলো 3 এর দাগটা শুরু করি। x² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ, বাবুরে x², এটা কোনো কোশ্চেন হলে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি দ্বিঘাত সমীকরণে, বাবু এই লোকটা মানে এই যে লোকটা একে 0 হওয়া চলবে না। স্যার 0 হলে কি হবে, 0 হলে বাবু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না রে বাবা, এটা থাকবে যেটা সেটা রৈখিক সমীকরণ, যেটা স্কোয়ারের ভ্যালু আউট হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, a নট ইকুয়াল টু 0, a কে 0 হওয়া চলবে না, তাহলে অপশন সি কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এ কে 0 হওয়া চলবে না, স্যার বি 0 হতে পারে, দুনিয়ায় যা পারে 0 হোক বাবু, এ 0 হওয়া চলবে না, সি 0 হয়ে মরে যাক, বি 0 হয়ে যাক, টেনশনের কিছু নাই বাবা। দ্বিঘাত সমীকরণ হতে গেলে এ কে 0 হওয়া চলবে না। স্যার রৈখিক সমীকরণ হতে গেলে, স্যার যদি কিছু বলে দেন, রৈখিক সমীকরণ হতে গেলে বাবা বি কে 0 হওয়া চলবে, এটা তো থাকছেই নি, শুধু এই ইকুয়েশনটা থাকছে, তখন তাকে বি কে 0 হওয়া চলবে। চলো হয়ে গেল। এবার আমরা যেটা করবো 4 এর দাগে ধুমধার কোশ্চেন, ঠিক আছে, কি আছে, 2a সমান 3b সমান 4c,
দেখো এইরকম কোশ্চেন করতে গেলে যেটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে তোমাদের এদের যে লসাগু কনস্ট্যান্ট ভ্যালুগুলো যেটা লসাগু সেটা দ্বারা সবাইকে ভাগ করে দেবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দেখো 2 3 4 এদের লসাগু হচ্ছে 12, সবাইকে 12 দ্বারা ভাগ করে দাও, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হাম হ্যাঁ না, চলো a/6, b/3 4 12 আর c/4 3 12। বাবু রে এই a:b:c সেটাই হচ্ছে 6:4:3, a:b:c 6:4। তোমরা আবার করতে যাও এটা আর এটা সমান করে a:b বার করবে, এটা আর এটা সমান করতে গেলে b:c, তারপরে a:b:c দেখবে ঘন্টা পড়ে গেছে তখন। তাহলে চলো আমরা এটা কি শিখলাম, লসাগু দ্বারা ভাগ করবো, যা পারে থাক আমাদের এখানে সংখ্যা যা পারে থাক, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, লসাগু দ্বারা জাস্ট ভাগ করবো, মাস্ট উত্তর বেরোবে, জাস্ট ভাগ মাস্ট অ্যান্সার। চলো তাহলে আমাদের অপশন ডি দেবসেনা হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশন ডি দেবসেনা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো 5 নম্বর কোশ্চেনটা, আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা এখানে কেন করবো, 5 নম্বর কোশ্চেনটা ছবি আছে আমরা উপরে করবো। চলো ও কেন্দ্রের ভিতরে এবি এবং সিডি, আচ্ছা ছবিটা তো এই ছবিটাই আছে, ঠিক আছে, তার মানে একটা কাজ করি, ও একটা কেন্দ্রীয় বৃত্ত আঁকি, ঠিক আছে। এবি এবং সিডি দুটি দৈর্ঘ্য সমান। আচ্ছা আমি আনখাই এরকম এরকম করতে হবে এমন তো কোনো মানে নেই, আমি এরকমও করতে পারি। অনেকে বলবে স্যার আপনি উপর নিচে স্যার কেন করালেননি, স্যার আমার মর্জি, করতেই পারি, এটাই আমি করতে পারি। আমি ও কেন্দ্রবৃত্ত একটা এবি জে এবং আরেকটা সিডি জে সমান নাও করতে পারি, সমান যে বলেছে যেদিকে খুশি অবস্থান করতে পারে। এবার যেটা বলেছে এওবি হচ্ছে 60 ডিগ্রি, আচ্ছা এওবি হচ্ছে 60 ডিগ্রি, ব্যাস। আমাকে যেটা চেয়েছে সিওডি কত, দেখো আমাকে যেটা চেয়েছে সিওডি কত। অনেকে কি করে ছবিটাকে এরকম করে সোজা করে, স্যার বিপ্রদীপ কোণ স্যার 60 ডিগ্রি, না বাবা ওটাতে ওটার ব্যাপার এটা নয়, এটা তোমার যেটা ব্যাপার এই ত্রিভুজটার এই ত্রিভুজটাকে বাবু সর্বসম করো। তাহলে সর্বসম করার জন্য যেটা পাবো আমরা, সর্বসম করার জন্য যেটা পাবো আমরা, এটা আর এটা তো প্রদত্তের ক্ষেত্রে মানে প্রদত্ত তো বলে দিয়েছে। দেখো যদি ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডির মধ্যে আমি ভাবি কল্পনা করি, একটা হচ্ছে এবি সমান সিডি, তো ওরা নিজেরাই বলে দিয়েছে যে সমান দৈর্ঘ্যের যে, নিজেরাই ওরা বলে দিয়েছে যে সমান দৈর্ঘ্যের যে, ব্র্যাকেটে যদি লেখো এখানে প্রদত্ত বলে একটু লিখে দিবে। আচ্ছা এখানে তোমরা বাবা ওএ সমান ওসি বলতে পারো না বাবা, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার তোমরা বলতে পারো না স্যার ওবি সমান স্যার ওডি হবে, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ, এইটা আর এই বাহুটা সমান হয়ে যাবে। তার মানে আমি এই ত্রিভুজটাকে আর এই ত্রিভুজটাকে যদি সর্বসম দেখাই, তাহলে যদি ত্রিভুজ এওবি বাবা একটু ভালো করে দেখো, সর্বসম ত্রিভুজ যদি সিওডি হয়ে যায়, তার মানে আমি বলতে পারবো না কোন এওবি যা হবে কোন সিওডি তাই হবে। ব্র্যাকেটে যদি একটু সময় থাকে লিখে দিবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কেন, কারণ এই দুটো বাহুকে সমান বলেছিলাম, তার বিপরীত যে অ্যাঙ্গেল সেটা তো আমার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হবে। তার মানে কোণ সিওডি, কোণ সিওডিও যেটা হবে সেটা হচ্ছে 60। এই স্ট্র্যাটেজিতে এসছে, অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো নেই, এই স্ট্র্যাটেজিতে এসছে অ্যান্সারটা। চলো এবার 6 নম্বর কোশ্চেনটা করবো। 6 নম্বর যেহেতু বলেছে পাশের ছবি, তাহলে এই পাশটা আমরা মুছে পাশের ছবিটা করবো, ততক্ষণকে তোমরা সে পাশটা রেডি করো। চলো 6 দাগ, 6 দাগ কি বলেছে দেখা যাক। পাশের ছবি একটা ঝাঁকাস ছবি দিয়েছে, আমি অতটা ঝাঁকাস করতে পারবো না, মোটামুটি একটা আমি করেছি গোলটা। চলো কেন্দ্র দিয়ে গেছে, ব্যাস কেন্দ্র দিয়ে আমার চলে গেছে, যেটার নাম দিয়েছে এবি, আর এইদিকে একটা আনখাই চলে গেছে সিডি বলে নাম দিয়েছে। চলো এটা সি এটা ডি, আর একটা এ আর সি কে আনখায় যুক্ত করে দিয়েছে, ঠিক আছে। চলো এ এবং সি কে আনখায়, আমিও আনখায় যুক্ত করে দিয়েছি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বলেছে 120 ডিগ্রি, কার মান চেয়েছে রে বাবা, কার মান চেয়েছে, বিএসি এর মান কত, বিএসি। আচ্ছা এই অ্যাঙ্গেলটার মান চেয়েছে, টেনশন লিয়ার কোনো কারণ নেই বাবুরে। এবিসিডি, এখানে তো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের জন্য যেটা জানি যে বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে অতএব কোণ এডিসি যুক্ত কোণ এবিসি, এই দুটা কোণের যোগফল বাবা 180 ডিগ্রি হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। ব্যাস এবার দেখো এটা যদি 120 হয়, তার মানে আলটিমেট এই অ্যাঙ্গেলটা কত, 180 মাইনাস 120 মানে 60, তার মানে আলটিমেট একই রকম ভাবে লিখবো কোণ এবিসি সমান, তাহলে আমাদের হবে 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা বাবা কত হলো, 60 হয়ে গেল। আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্ত, এটার নাম তো ও কেন্দ্রীয় বৃত্তের এবি কে, এবি হচ্ছে ব্যাস, ব্যাস এবি হচ্ছে ব্যাস। তাহলে এবি যখন ব্যাস, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের যেটা আছে সেটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা যদি ব্যাস হয়, তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ আমাদের কত হয়, এক সমকোণ হয়। তাহলে অতএব কোণ এসিবি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল বাবা, 90 হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর
অতএব ত্রিভুজ এবিসি এর কোণ সিএবি সমান কত আসবে রে বাবা? 180 মাইনাস 90 প্লাস 60, 9 6 15, 150 মানে বাবা এটা 30 ডিগ্রি আসবে না? কোন কোন স্ট্র্যাটেজি মনে রাখলাম, সেই মানে এই জায়গাটা করতে গেলে কি কি লাগালাম? দুটো জিনিস লাগালাম, এক অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ যেটা আমাদের এই জায়গাটায় লাগালাম, আরেকটা লাগালাম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে আমাদের মানে সম্পূরক, কথা দুটোর যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। দুটো জিনিস লাগালাম, এই দুটো জিনিস একদম ক্লিয়ার ভাবে মনে রাখবো আগামী যতদিন পর্যন্ত আমার মাধ্যমিকটা খতম না হচ্ছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল আমাদের সম্পূরক চলে এলো, এবং অর্ধবৃত্তস্থ কোণ যেটা চলে এলো, অর্ধবৃত্তস্থ কোণ আমাদের চলে এলো সমকোণ, যেটা এখানে লাগালাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 30 ডিগ্রি, এবং অ্যান্সার 30 ডিগ্রি যেখানে আছে অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি দেবসেনা হয়ে গেল। আর আগেরটার অপশন যেটা হলো, আগেরটার অপশন সি ছিল, তাহলে কাটাপ্পা হয়ে গেল, বলা হয়নি তো, তাই তোমরা মিস করো। আগেরটা হয়ে গেল অপশন সি কাটাপ্পা, এবং এটাই হচ্ছে অপশন ডি দেবসেনা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলো একের দাগটা পুরো ঝাকাস ভাবে ক্লিয়ার করলাম। চলো এবার দুইয়ের দাগটা আমরা শুরু করবো। চলো ভাই লোক, এবার আমরা দুইয়ের দাগটা শুরু করবো। দুইয়ের দাগটা কি বলেছে একদম ক্লিয়ার ভাবে বুঝবো। প্রথমের কোশ্চেন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/25 অংশ, 2/5 অংশ, তাহলে ধরে নিচ্ছি মনে করি আসল x টাকা, মনে করি আসল p টাকাই ধরি, মনে করি আসল p টাকা, ব্যাস। তাহলে সুদ কত? সুদ যেটা বলেছে আসলের 2/5 অংশ, তাহলে p ছিল তার হচ্ছে 2/5, মানে আলটিমেট 2p/5 টাকা, ব্যাস হয়ে গেল সুদ আসলের। আচ্ছা 10 বছরের, তাহলে সময় কত পেলাম? সময় যেটা t পেলাম সেটা হচ্ছে 10 বছর, ব্যাস সময় পেলাম t। আচ্ছা এবার দেখা যাক বার্ষিক সুদের হার কত। তাহলে অতএব সুদের হার, সুদের হার যেটাকে আমরা আর বলি 100 ইন্টু, বাবুরে একটাই তো সূত্র, আই সমান পিটিআর বাই 100, তাহলে আর সমান কত হয় রে বাবু? 100i বাই পিটি নয়, 100i বাই পিটি নয়, তাহলে 100 ইন্টু আই, আই মানে সুদ, সুদের মান কত? 2p/5 সেট। আচ্ছা এখন নিচের করে দেয়, সবচেয়ে সুবিধা হবে, যেটা বাই হবে নিচের করে দেবে, এর বাই মানে উপরে তুলে দেবে, ঠিক আছে। আই হয়ে গেল, পি এর মান কত? পি এর মান পি। স্যার টি এর মান তো একটা দরকার, স্যার টি এর মান কত আছে? 10, তো চালাও গুলি আর লাগাও নিশানা, এই তো হয়ে গেল 5 2 এ 10, পি এ ক্যান্সেল, 2 2 4। তাহলে অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার যেটা আছে সেটা হচ্ছে 4%। বার্ষিক সুদের হার যেটা হলো সেটা হচ্ছে আমাদের 4%। চলো ক্লিয়ার হয়ে গেল। দুইয়ের দাগটা এবার শুরু করব। দুইয়ের দাগটা আমরা শুরু করব, একের দাগ হয়ে গেল। দুইয়ের দাগটা কি বলেছে ঝাপ করে দেখো, স্পিডে করো। চলো দুইয়ের দাগ বলছে একটা সমীকরণ যেটা x² প্লাস px প্লাস 1 সমীকরণের বীজগুলি পরস্পরের অনন্য হলে সমীকরণটি করো। দুনিয়ায় এই রকম অঙ্ক তোমাদের টেক্সট বইয়ে দুটাই দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি, দেখুন যদি আমাদের ক্লাসগুলো দেখো, অ্যাকচুয়ালি বিশিষ্ট ক্লাসগুলো যদি দেখো, অনেক টাইপ দেখেছি, এই বইয়ের দুটি টাইপ দেখলে কিন্তু তোমরা এই টাইপটা ক্লিয়ার করতে পারো। তো যারা এটা বুঝতে পেরে যাবে বা আরো নতুন টাইপ চাইবে, আমার একটু ক্লাসটা একটু ব্যাকে চলে যাবে, যেখানে টেক্সট বই সমাধানের জন্য তোমাদের যেটা প্রথম চ্যাপ্টারের যেটা দেওয়া আছে তার শেষ পার্টটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। মানে শেষ পার্টটা এমসিকিউ আছে, তার আগের পার্ট হয়তো একটু দেখে নেবে, বুঝতে পেরে যাবে। চলো কি আছে সমীকরণটা দেখি। সমীকরণটা দেখি, মনে করি বীজগুলো ধরে নি, মনে করি x² প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ, একটা ধরেছি আলফা এবং একটা বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা, বাবু বীজদ্বয়ের যোগফল কি হয় রে? মাইনাস বি বাই এ, তার মানে আলটিমেট মাইনাস পি হবে, এবং বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, মানে 1 হবে। বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ এবং গুণফল সি বাই এ, তো আলফা বিটার মানে 1 হবে, ব্যাস। যদি যদি সমীকরণটির বেজ, যদি সমীকরণটির বেজ কি বলছে অনন্য হয়, তাহলে 1 বাই বিটা কমা 1 বাই আলফা হয়, তবে তবে সমীকরণটা কি হবে? তবে সমীকরণটি হবে, বাবুরে দুটো বীজ দেওয়া থাকলে সমীকরণের সূত্র কি? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 9 বাবা। x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু, একটু স্টাইল মেরে দাও এবং মানগুলো বস করে দাও। x² মাইনাস এইটার দেখো আলফা বিটা যদি লসাও করি, উপরেটাই চুপচাপ চলে আসবে আলফা প্লাস বিটা, বাইরে x প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। এবার দেখো গল্পটা দেখো, x² মাইনাস আলফা প্লাস বিটার মান মাইনাস পি, আর আলফা বিটার মান 1, আর বাইরে চুপচাপ x বসে থাকবে, 1 বাই আলফা বিটার মান 1 ইকুয়াল টু 0। আমরা কি করলাম? মানগুলো যেটা ছিল সেটা বস করে দিলাম। তো চলো, বা x² মাইনাস 1 প্লাস px হয়ে যাওয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আমাদের দেখো যে সমীকরণটা ছিল সেটাই এই অঙ্কের ক্ষেত্রে চলে এলো, কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে বাবা আসবে না,
আমি ওই জন্যই বলছি একটু ভিডিওগুলো আগের গুলো একটু দেখে আসো, বুঝতে পারবে সব ক্ষেত্রে আসবে না এরকম একই ইকুয়েশন। দুটো অঙ্ক তোমাদের টেক্সট হয়েছে, দুটোই একই রকম অ্যান্সার আছে, তাই এইটা বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে কি বললাম, যে সমীকরণগুলো বলেছে তার অনন্য, তাহলে অনন্যকে সাপেক্ষে আমি সমীকরণটা বার করে দিলাম, তারপরে মানটা পুট করে দিলাম। চলো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমরা 3-এর দাগটা করব। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে 3-এর দাগটা। চলো কি অঙ্কটা দিয়েছে একটু দেখো ভালো করে। চলো 3-এর দাগটা শুরু করে দেখ। 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করছে। তো ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত, টেক্সট বইয়ের অঙ্কটা দিয়ে দিচ্ছে, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তো ঠিক আছে, ছেদ যখন করে দিয়েছে, চলো এটা হচ্ছে আমাদের সাধারণ যে। আচ্ছা, আমাদের একটা নাম দিয়ে দিচ্ছি এ, একটা নাম দিয়ে দিচ্ছি বি, ওরা সিডি তে ছেদ করেছে, আর এটার নাম দিয়ে দিচ্ছে, আমার মন গেছে পি দিয়ে দিচ্ছে। চলো 10 সেমি ব্যাসার্ধ, তার মানে 10 সেমি ব্যাসার্ধ মানে এই যে জায়গাটা এবং এই যে জায়গাটা সেটা হচ্ছে 10 সেমি। তাহলে কি হলো, বৃত্ত দুটির ব্যাসার্ধ কত, বৃত্ত দুটির ব্যাসার্ধ যেটা আছে 10 সেমি। তার মানে অতএব আমার এখান থেকে বলে দিচ্ছে যে এসি সমান বিসি সমান আমাদের যেটা আছে 10 সেমি। ব্যাস এই জায়গাটা। এবার এসি বিসি যদি 10 সেমি এবং সাধারণ জ্যা কত, এবং সাধারণ জ্যা যেটা আছে 12 সেমি, অতএব সিডি সমান আমাদের যেটা আসবে 12 সেমি। এবার দেখো ভালো করে, এবার দেখো ভালো করে, এপি লম্ব কার উপর বাবা, সিডির উপর লম্ব। সাধারণ জ্যার উপর যদি লম্ব অঙ্কন করা যায়, সাধারণ জ্যার উপর যদি লম্ব অঙ্কন করা যায়, যেহেতু এপি লম্ব সিডি, মানে আমি এই যে জায়গাটা যেহেতু এপি লম্ব সিডি, তার মানে এখান থেকে তোমরা বলতে পারো সিপি সমান ডিপি, অতএব সিপি সমান আমাদের কত আসবে, 12/2 সমান আমাদের চলে আসলো 6 সেমি। বাবুর এটা 10 সেমি, আর এই যে জায়গাটা সেটা হচ্ছে 6 সেমি। তাহলে অতএব ত্রিভুজ এসিপি এর, অতএব ত্রিভুজ এসিপি এর এপি সমান আমাদের যেটা হবে √অফ এসি স্কোয়ার মাইনাস সিপি স্কোয়ার। তার মানে এসির মান কত, 10 তার হোল স্কোয়ার মাইনাস 6 তার হোল স্কোয়ার, ক্যালকুলেশন করে দেখবে 8 সেমি বেরোবে, ক্যালকুলেশন করে দেখবে 8 সেমি। একই রকম এপি যদি 8 হয়, একইভাবে লিখে দিচ্ছি, একইভাবে এপি যদি 8 হয়, তার মানে বিপিও আমাদের একই রকম ভাবে হবে 8 সেমি। তাহলে অতএব আমার যেটা হবে এবি সমান আসবে 8 + 8 সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 16। ইম্পর্টেন্ট অঙ্ক এবি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত, এটা 10 এটা 6 মানে এটা 8, সেম কেস এটা 10 এটা 6 মানে এটার ক্ষেত্রেও 8 আসবে। তাহলে 8 আর 8 কত হয়ে গেল, 16 হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো এইটাই হচ্ছে ম্যাথ, ইজি ম্যাথ, জটিলের কিছু নাই। চলো এরপরে 4-এর দাগের অঙ্কটা করবো। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে 4-এর দাগের ম্যাথটা করবো। কিছু নেই, ম্যাথটা একদম পাতি ম্যাথ। চলো এবার যেটা 4-এর দাগ করবো, 4-এর দাগটা পাশের চিত্র, মানে দুটো ছবি দিয়েছে এ এবং বি। চলো আগে এ এর দাগটা করি, তারপরে বি এর দাগটা করবো। আচ্ছা একটা বৃত্তর কথা, আচ্ছা বৃত্তটা একটু ভালো করে আছে, বড় করে। চলো এবার বলছে কেন্দ্র দিয়ে গেছে, ব্যাস এটা আমাদের বলেছে বি, এটা সি, এটা ও, আর এইখান থেকে একটা চলে গেছে, এইখানে একটা দাগ হয়ে গেছে, এ হয়ে গেছে, এদিকে খেচাকসে চলে গেছে, এটা হচ্ছে ডি হয়ে গেছে, আর এদিকে একটা সেটাকসে চলে গেছে, ব্যাস। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমাদের এক্স বলেছে, এই অ্যাঙ্গেলটা আমাদের এক্স বলেছে, কার মান দিয়েছে, এটা দিয়েছে 130। আগের অঙ্কটাই তো রে বাবা, আগের অঙ্কটাই, কোনো টেনশনের কিছু না। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তার মানে এটা যদি 130 হয় তাহলে এটা কত হবে, একবারে করে দিচ্ছি 180 - 130, তাহলে কত আসবে বাবা, 180 - 130 মানে 50 ডিগ্রি আসবে। তো এটা কত আসবে, এই অ্যাঙ্গেলটা কত আসলো বাবা, 50 ডিগ্রি চলে এলো। আবার অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আগের অঙ্কটার কথা ভাবো, তাহলে অর্ধবৃত্তস্থ এক সমকোণ মানে এটা কত চলে আসবে, 90 ডিগ্রি। তাহলে এই যে পুরো ত্রিভুজটা যোগফল যেটা 180 ডিগ্রি, তাহলে 90 হয়ে গেল, 50 হয়ে গেল, 9×5 কত রে বাবা, 140। তার মানে এই যে এক্স এর ভ্যালু, এইটার ভ্যালুও হবে আমাদের 40। একটু লিখে লিখে করে দেবে, আগের অঙ্কটা আমি যেরকম করছি সেম ভাবে অঙ্কটা চলে আসবে। এটা যদি 130 হয় তার মানে এটা 50 আসবে, কিভাবে দেখালাম। এবং অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের জন্য এই অ্যাঙ্গেলটা 90। এবার এই পুরো ত্রিভুজটার কথা যদি ভাবি তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 40। চলো পরের কোশ্চেনটা বাবা কিছু নাই, পরের কোশ্চেনটা আমাদের কিছু নাই, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের নিয়েই বলেছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ নিয়েই বলেছে। এরকম আনখাই, এরকম হয়তো ওই ছবির মতো হয়নি, যা পারে হয়েছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে। স্যার অতটা সুন্দর ছবি আঁকতে কিন্তু পারেনি। এবিসিডি এটা আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাস। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলেছে, 95 ডিগ্রি। যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি কি, যেহেতু এবিসিডি একটি কি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় বাবা, বিপরীত কোণগুলো সম্পূরক হবে নি, তাহলে অতএব কোণ এবি, আচ্ছা বাবু আমি দুটা কেন বি দিয়েছি, তাহলে ডি হবে। তাহলে কোণ
এডিসি যুক্ত কোণ এবিসি সেটা আমাদের 180 ডিগ্রি আসবে। তাহলে অতএব কোণ এবিসি সমান আমাদের যেটা আসবে 180 মাইনাস 95 সমান আমার যেটা চলে আসবে সেটা হচ্ছে 85 ডিগ্রি। চলো অঙ্ক কমপ্লিট। এই যে জায়গাটা ভালো করে বোঝা গেল নিশ্চয়। তাহলে 4-এর দাগ আমি কমপ্লিট করে দিলাম। এবার যেটা হবে 5-এর দাগ করব। 5-এর দাগটা এতটাই সোজা, তোমরা দেখে দেখে চমকে যাবে। চলো সূত্রগুলো শুধু একটু মুখস্থ রাখবে। এইখানে যে দুটো আমি লাগালাম, অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ লাগালাম এবং বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমি যেটা লাগালাম সেটা হচ্ছে সম্পূরক। চলো 5-এর দাগটা শুরু করা যাক। একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, ঠিক আছে, চোঙের উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধটা তো দেওয়া নাই, তাহলে ব্যাসার্ধটা আগে ধরলি। যে মনে করি লম্ববৃত্তাকার চোঙটির, মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সেমি দিয়ে দিই আর উচ্চতা ব্যাকেটে এইচ দিয়ে দিবে। এইচ সমান কত দেওয়া আছে? 14 সেমি দেওয়া আছে। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ। তো ঠিক আছে, 2 পাই আর এইচ একবার লিখে দিলাম। 2 ইন্টু পারলে 22-এর 7 করে দাও, আর এর ভ্যালু আর এইচ এর ভ্যালু 14, 7 2 14। তাহলে 2 2 4, 4 22 একবারে করে দিয়েছি, 4 22 88। আর আমাদের যেটা হবে সেটা হচ্ছে বর্গ সেমি। 4 22 88 আর বর্গ সেমি। তাহলে শর্তে 88 আর সমান আমাদের দেওয়া আছে 2 6 4। তাহলে আর সমান 2 6 4 বাই 8 8। দেখো 3 8 24, 3 দিয়ে কেটে গেছে দেখো। তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 3। আর এর ভ্যালু হয়ে গেল 3। অতএব আয়তন কত হবে? অতএব চোঙটির আয়তন, বাবুরে চোঙের আয়তনের সূত্র কি রে? চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ তো রে বাবা। তাহলে পাই এর ভ্যালু কত? 22 এর 7। আর এর ভ্যালু তো 3 বেরিয়ে গেছে, তাহলে 3 গুণিত 3। আর এইচ এর ভ্যালু কত রে বাবা? 14। 7 2 14, 3 22 66 গুণিত 3 2 6। তাহলে 6 6 36 এর 6, হাতে থাকে 3, 36 আর 3 39 যেটা হবে সেটা হচ্ছে ঘন সেমি। তাহলে কত হলো? 396 চলে এলো কত? ঘন সেমি। কিভাবে করলাম? ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম, উচ্চতা এইচ ছিল, সেখান থেকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বার করলাম। বক্রতলের ক্ষেত্রফল ওরা আবার দিয়ে দিয়েছিল 264, সেখান থেকে আর এর ভ্যালু বার করলাম। আর আর এর ভ্যালু যখনই পেয়ে গেলাম, এইচ এর ভ্যালু আগে থেকে আমাদের রেডি ছিল, তাহলে এইচ এবং আর এর ভ্যালুটা দিয়ে আমি আয়তনটা বার করে দিলাম। তাহলে আয়তন কত বেরোলো? 396 ঘন সেমি। চলো ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 3-এর দাগ থেকে হবে। কত দাগ থেকে হবে? 3-এর দাগ থেকে হবে। কি বলেছে দেখো, 3-এর দাগের কোশ্চেনটা যেটা আছে সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টার লাগাবে তোমরা। কোন মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 4 বছরে কিছু একটা টাকা দিয়ে আছে, মূলধন এবং সুদের হার কত? একদম ভালো একটা ম্যাথ। তাহলে এটা আমরা কি করবো? সুদে আসলে আছে 7100 টাকা, তার মানে আমরা লিখবো আসল প্লাস 7 বছরের, আসল প্লাস 7 বছরের সুদ, সেই টাকাটা হচ্ছে আমাদের 7100 টাকা। ব্যাস। আরেকটা জায়গায় কি দেয়া আছে? আসল প্লাস 4 বছরের সুদ সমান আমাদের দেওয়া আছে 6200 টাকা। একদম ক্লিয়ার কাট বুঝো। ঠিক আছে, চলো মাইনাস করে দিই। এটাকে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে এটা দেখো 3 বছরের সুদ কত বেরোলো? 3 বছরের সুদ কত? এটাকে বিয়োগ করলে বেরোবে 900 টাকা। তাহলে দেখো 3 বছরের আমাদের যেটা সুদ এলো সেটা কত এলো? 900 টাকা। 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? 900 মাইনাস 3 সমান 300 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হলো? 300 টাকা। দেখো আমি 4 বছর ধরেও করতে পারি, আমি 7 বছর ধরেও করতে পারি, কোনো টেনশনের কিছু নেই, যেটা খুশি করবে। আমি 4 বছরের ধরে করছি। তাহলে অতএব 4 বছরের সুদ কত? 300 গুণিত 4, 1200 টাকা। 4 বছরের সুদ কত? 300 গুণিত 4, 1200 টাকা। এবার দেখো 4 বছরের সুদ আসল কত ছিল? 6200 টাকা। 4 বছরের সুদ কত? 1200 টাকা। তাহলে অতএব আসল সমান কত? আসল সমান আমাদের যেটা বেরাবে 6200 মাইনাস 1200 সমান যেটা বেরাবে সেটা হচ্ছে 5000 টাকা। ভালো করে বুঝো কিন্তু। আমি যদি 7 ধরে করতাম তাহলে বিয়োগটা আমি 7100 থেকে করতাম। আমি যেহেতু 4 ধরে করলাম তাহলে বিয়োগটা আমরা 6200 থেকে করলাম। চলো এবার দেখো এখানে পি সমান, তাহলে আমাদের আসল বেরিয়ে গেছে 5000 টাকা। আই এর মান সুদ আমরা পেয়ে গেছিলাম 1200 টাকা। আচ্ছা, আর এর মান আমাদের জিজ্ঞাসা বলেছে, এবং টি এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? আমি ধরেছিলাম সাপোজ 4 বছরের। যদি তোমরা 7 বছর ধরে করো তখন টি এর মান তোমরা 7 করবে। তাহলে অতএব আর সমান আমাদের কি? 100 আই
বাই পিটি। তাহলে 100 ইন্টু আই এর মান 1200, আর পি এর মান হচ্ছে 5000, আর টি এর মান হচ্ছে 4। একটা দুটা তিনটা, একটা দুটা, আর এখানে একটা তিনটা, 5 2 10, 4 3 12, তার মানে আলটিমেট কত হলো 6। তাহলে অতএব আসল কত, একটু কাছাকাছি লিখে দিই, আসল সমান আমাদের হচ্ছে 5000 টাকা, আর সুদের হার যেটা আছে, সুদের হার আমাদের যেটা হলো সেটা হচ্ছে 6%। ক্লিয়ার হলো বাবা? ক্লিয়ার হলো ম্যাথটা? আমরা কি করলাম, যেহেতু 7 বছরের সুদে আসল বলছে, তাহলে আসল প্লাস 7 বছরের সুদ করলাম, আসল প্লাস 4 বছরের সুদ করলাম, সেখান থেকে আমরা যে কোনো একটা বছরের বার করলাম, হয়তো আমরা 4 বছর বার করবো, না হলে তোমরা 7 বছরের বার করবে, সেখান থেকে আসল পেলাম, তারপর আমরা যেটা পেলাম আর এর ভ্যালুটা বার করে দিলাম। চলো ক্লিয়ার হয়ে গেল। এবার মুছে দিলাম আমি কোশ্চেনটা, ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে তোমরা করবে। চলো অথবাটা আমরা এবার চলে যাই, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে অথবার কোশ্চেনটা। এই ম্যাথটা ভালো কোশ্চেন, তোমাদের টেক্সট বইয়ে মনে হয় 13 দাগে আছে, মনে হচ্ছে দেখবে 13 দাগে আছে। এরপর দেখো আমাদের যেটা অরের কোশ্চেনটা আমাদের যেটা দিয়ে আছে, অথবার কোশ্চেনটা আমরা একটু খেয়াল করব। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত % হ্রাস পাচ্ছে, বর্তমান দিয়ে আছে 3 বছর পূর্বে কত। বাবা একটা জিনিস ক্লিয়ার কাট বুঝে রাখবে, যদি পূর্বে চাই তাহলে তোমরা এক্স ধরবে, আর যদি পূর্বে না চাই তাহলে এক্স ধরার দরকার নেই, নর্মাল করবে। এবং এটার আবার অন্য ট্রিক্সও আছে, যদি স্যার একবারে শর্ট কোশ্চেন পড়ে তাহলে আমরা কি করব, যদি পরের বলে তাহলে নিচে 100, আর যদি আগের চাই তাহলে উপরে 100। এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, শর্ট কোশ্চেন যদি থাকে তোমরা সেরকম ভাবে করবে। তাহলে ধরে নি এটা একটু যেহেতু বড় কোশ্চেন 5 নাম্বার, একটু লেখে লেখে করবো। মনে করি মনে করি মনে করি ওই শহরে, বা মনে করি 3 বছর পূর্বে, মনে করি 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল x। তাহলে কি বললাম, মনে করি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x, মানে x জন, 6.14% হারে হ্রাস পেলে, বা ওই জনসংখ্যা লিখে দিতে পারি, ওই জনসংখ্যা 6.14% হারে হ্রাস পেলে বর্তমানে জনসংখ্যা হবে। তাহলে বর্তমানে জনসংখ্যা কত দেখো, যদি হ্রাস পায় তাহলে সূত্রটা কি, p * 1 - r/100 টু দি পাওয়ার n। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, তাহলে যেহেতু হ্রাস পাচ্ছে তার মানে কত হবে, x * 1 - 4 6 24 থেকে 25/4, তাহলে 25/4/100, মানে আমি একবারে লিখছি 25/400 টু দি পাওয়ার কত বছরে, টু দি পাওয়ার 3। ভালো করে বুঝো, আমি যেটা করলাম 25/4/100 মানে আলটিমেট 25/400। একটু কেটে নিলে 8 25 সঙ্গে 200, 16 25 400, তার মানে আলটিমেট যেটা বেরোবে x * 16 কে 16, মানে আলটিমেট 1 - 1/16 তার হোল কিউব সমান x * আমাদের 16 কে 16 যেটা আসবে সেটা 15/16 তার হোল কিউব। ব্যাস এটা আসবে x * 15/16 তার হোল কিউব। কিচ্ছু ক্যালকুলেশন করবো না, এবার যেটা করবো সেটা আমরা শর্তে করবো। শর্তে x * 15/16 তার হোল কিউব সমান আমাদের দেওয়া আছে কত, 33750, 33750। তাহলে x সমান কত আসবে, 33750 গণিত 16 গণিত 16 গণিত 16 বাই তোমরা করবে 15 গণিত 15 গণিত 15। এটার ক্যালকুলেশন করে নেবে, এটার ক্যালকুলেশন করবে, বেরাবে 40960 বেরাবে, দেখবে এটার ক্যালকুলেশন করবে 40960, এটা তোমাদের ক্যালকুলেশন বেরোবে দেখবে। এবার প্রশ্ন, স্যার এটা কি আমরা একবারে করতে পারি, একদম ডাইরেক্টও করতে পারি, যদি 1 নম্বরের পরে, যেহেতু 5 নাম্বার একটু লেখে লেখে করবে। এটার ক্যালকুলেশন করবে 40960, এটা বেরোবে। ঠিক আছে, চলো ক্লিয়ার হলো। যদি আমাদের পূর্বে বলে তাহলে আমরা বড় কোশ্চেনের জন্য x ধরবো, আর যদি আমাদের পরে চাই তাহলে আমরা কোনো রকম x ধরবো না, নর্মালি অঙ্কটা করবো। চলো 5 নম্বরের যেহেতু কোশ্চেন করবে একটু বড় করে করবে, শর্ট পড়লে শর্ট ট্রিক শিখিয়ে দেবো। চলো এবার আমরা চলে যাব 4 দাগের সমাধান। 4 দাগের সমাধানে দুটো সুন্দর সুন্দর সমাধান আছে, একদম দেখো। প্রথম 1 দাগটা আমরা এই পাশ থেকে করছি, 1/x minus 1/x plus b সমান 1/a minus 1/a plus b। একদম ক্লিয়ার কাট বুঝবো, বা লসাউ করে দিই x * x plus b, এটা এদিকে আসবে, তাহলে x plus b minus x equal to, এদিকে যদি আমরা লসাউ করি a * a plus b, তাহলে আলটিমেট আসবে a plus b minus a। দেখো a কেটে গেল, x x কেটে গেল, বা আমাদের কি আসবে b বাই, এটাকে যদি আমরা গুণ করি x স্কয়ার প্লাস bx, এটাকে আমরা করব b বাই a স্কয়ার প্লাস ab। ক্লিয়ার, b a b ক্যান্সেল, তাহলে বা ক্রস গুণ x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab, একদিকে নিয়ে আসি, বা x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস
প্লাস bx মাইনাস ab ইকুয়াল টু 0, বা এটাকে একটু ভেঙে দিই, x প্লাস a আর একটা আসবে x মাইনাস a আর একটা প্লাস b যদি কমনলি x মাইনাস a ইকুয়াল টু 0। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। বা তাহলে দুটো ইকুয়েশন আসবে, একটা হচ্ছে x মাইনাস a আসবে আর একটা হচ্ছে x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। কিভাবে এলো? এই যে x মাইনাস এটাকে আমি কমন নিলাম, তাহলে x প্লাস a এবং এই পাশের যে প্লাস b সেটা প্লাস b থাকলো। এবার হয় নতুবা করবো, এবার আমরা হয় নতুবা করবো, হয় x মাইনাস a ইকুয়াল টু 0, x সমান আমাদের a, নতুবা x প্লাস অফ a প্লাস b ইকুয়াল টু 0, x এর ভ্যালু আসবে মাইনাস অফ a প্লাস b। একদম পাতি কোশ্চেন ছিল, ক্লিয়ার হয়ে গেল। দেখো আমরা কি করলাম, দুদিকটাকে আমরা লসাগু করে ক্যালকুলেশন করে একটু বার করলাম, একদম ইজি ম্যাথ দিয়ে ক্রস গুণ করে দিলাম, তারপরে ক্যালকুলেশন করে x এর ভ্যালু একটা পেলাম a এবং x এর ভ্যালু পেলাম মাইনাস অফ a প্লাস b, একটা অঙ্ক কমপ্লিট করলাম। এবার এই ম্যাথটা আমরা এই পাশটাই করে দেবো। দুইয়ের দাগটা কি আছে, a বাই x মাইনাস b, a বাই x মাইনাস b প্লাস b বাই x মাইনাস a সমান 2। তাহলে বা a বাই x মাইনাস b এর সাথে একটা করি মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস a এর সাথে করি একটা মাইনাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস b লসাগু করি, তাহলে কি আসবে a মাইনাস x প্লাস b। ভালো করে দেখো, এটা যদি এদিকে গুণ হয় তাহলে মাইনাস প্লাসে মাইনাস x প্লাস b, প্লাস আমি যদি এখানটায় x মাইনাস a লসাগু করি তাহলে b মাইনাস x প্লাস a ইকুয়াল টু 0। দেখো পুরোটার থেকে আমাদের একটা জিনিস কমন যাচ্ছে, a প্লাস b মাইনাস x কিন্তু পুরোটার থেকে কমন যাচ্ছে, না জানো, পুরোটার থেকে কমন যাচ্ছে। এবার কমন গেলে কি পড়ে থাকছে, 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো এটা পড়ে থাকবে আমাদের, দেখো এক্স প্লাস বি মাইনাস এক্স, এটা পুরোটাকে কমন নিল। এবার যদি আমরা করি হয় এটা সমান 0 নতুবা এটা সমান 0, সেটা করলেই ভালো হয়। তাহলে হয় আমাদের একটা ইকুয়েশন আসবে a প্লাস বি মাইনাস এক্স সমান 0, বা এক্স সমান আমাদের এক্সটা যদি সে পাশে ভাবি তাহলে আলটিমেট চলে আসবে a প্লাস বি। হয় একটা পোরশন করলাম, নতুবা একটা পোরশন আসবে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। একটা কাজ করি, আমরা লসাগু করে দিতে পারি, কিংবা আমরা মানে ওইদিকে সর করিয়ে আমরা গুণও করতে পারি। তাহলে এক্স মাইনাস এ যেহেতু 0 হয়ে যাবে, আমাদের এখানটায় থাকুক, কোনো সমস্যা হবে না। এটাই দিকে নিয়ে আসে, তাহলে এক্স মাইনাস এ প্লাস অফ এক্স মাইনাস বি, এটা দিকে গুণ করলে 0 হয়ে যাবে, বা 2x মাইনাস অফ a প্লাস বি, এইটাকে যখন এই পাশে গুণ করছি তাহলে 0 হয়ে গেল, বা 2x সমান আমাদের আসবে a প্লাস বি, বা x সমান আসবে আমাদের a প্লাস বি বাই 2। ভালো করে দেখো, একটা x এর ভ্যালু এলো আমাদের a প্লাস বি এবং x এর ভ্যালু আর একটা চলে এলো a প্লাস বি বাই 2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। যেহেতু দ্বিঘাত সমীকরণ, দুটো অ্যান্সার বেরোবে, এখানে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার, এটার ক্ষেত্রে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনটা, যে এটা কিন্তু বাবা আমাদের উদাহরণে ছিল, প্রয়োগে ছিল, আমি বলেছিলাম দেখবে কোশ্চেনে, এটা কিন্তু স্টার কোশ্চেন, ভালো কোশ্চেন। চলো ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা করবো আমরা 5 এর দাগের অঙ্কগুলোর দিকে দেখবো। 4 এর দাগের আমি কমপ্লিট করে দিলাম, এবার 5 এর দাগের অঙ্ক। 5 এর দাগ কি বলেছে, অ্যাকচুয়াল বিশিষ্টই। তোমরা এই ফার্স্ট পরীক্ষায় অ্যাকচুয়াল বিশিষ্ট থেকে টার্গেট বেশি, তো এই অ্যাকচুয়াল বিশিষ্টটা খুব ভালো করে করবে, অনেক বড় চ্যাপ্টার আছে, ভালো করে করবে। চলো 5 এর দাগের কোশ্চেনটা দেখি কি বলেছে। যদি যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল আমাদের, আচ্ছা ঠিক আছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক এককে, তাহলে এককটা ধরে নিই, মনে করি একক স্থানীয় অঙ্ক x, মনে করি একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে, দ্বিগুণ 2x। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটি হবে কিচ্ছু নাই, 10 ইন্টু দশক যুক্ত একক, তাহলে 20x প্লাস x সমান আমাদের যেটা হবে 21x। ক্লিয়ার। এবার কি বলছে, অতএব বা শর্তে লিখে দাও, শর্তে ওই সংখ্যাটাকে একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করলে গুণফল 189 হয়, তার মানে আমাদের 21x ছিল, তার সাথে x গুণ করব, সেটা আমাদের হবে 189। তাহলে বা 21x স্কোয়ার সমান 189, বা x স্কোয়ার সমান 189 বাই 21, আমাদের যেটা বেরোবে সেটা 9, বা x স্কোয়ার সমান আমাদের চলে এলো 9। তো দেখো স্থানীয় অঙ্ক তো মাইনাস হয়নি, তাহলে x এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 3, অতএব একক স্থানীয় অঙ্ক 3। একক স্থানীয় অঙ্ক কত চলে আসবে, 3 চলে আসবে। ব্যাস, এটা আমাদের 5 এর দাগটা করালাম। এবার অথবাটা আমি এই পাশটাই করে দিচ্ছি। বলছে সারার গতিবেগ কি বলেছে, মেহুলির গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। আচ্ছা, মেহুলির গতিবেগের থেকে বেশি, তাহলে মেহুলির গতিবেগ ধরতে হবে। মনে করি
মনে করি মেহুলির গতিবেগ, মেহুলির গতিবেগ x কিমি পার ঘন্টা। আমরা কি করলাম, মনে করি মেহুলির গতিবেগ, দেখা যাচ্ছে তো, আচ্ছা ঠিক আছে, মনে করি মেহুলির গতিবেগ x কিমি পার ঘন্টা, অতএব সারার গতিবেগ কত, সারার গতিবেগ কত x প্লাস 1 কিমি পার ঘন্টা। তাহলে মেহুলির গতিবেগ আমাদের x কিমি পার ঘন্টা, তাহলে সারার গতিবেগ কত হয়ে গেল 1 কিমি পার ঘন্টা বেশি। আচ্ছা কিমি পার ঘন্টা নেই রে বাবা, মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড আছে, ঠিক আছে। এবং 180 দৌড়াতে কার কত সময় লাগছে দেখি, 180 মিটার দৌড়াতে, 180 মিটার দৌড়াতে, 180 মিটার দৌড়াতে, 180 মিটার দৌড়াতে সারার সময়, সারার সময় লাগে 180 বাই সারার কত x প্লাস 1, তাহলে x প্লাস 1 সেকেন্ড। আর 180 মিটার দৌড়াতে মেহুলির সময় লাগে 180 বাই x সেকেন্ড। দেখো ভালো করে দেখো, সারার গতিবেগ মেহুলির গতিবেগ আমরা উপরে পেয়ে গেছিলাম, 180 মিটার দৌড়াতে সময় সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এবং মেহুলির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এবার কি বলেছে, আমাদের 2 সেকেন্ড আগে পৌঁছেছে, তাহলে শর্তে ভালো করে দেখো কার গতিবেগ মানে কার সময় বেশি, যার গতিবেগ কম, তাহলে কার গতিবেগ কম, 180 বাই x মাইনাস 180 বাই x প্লাস 1 সমান বলেছে 2। ভালো করে বুঝো, যার গতিবেগ বেশি তার সময় কম, তাহলে কার গতিবেগ বেশি, আমাদের সারার গতিবেগ বেশি, তাহলে সারার সময় কম লাগছে, দেখো এটা তাহলে সারার সময়, আর মেহুলির যেহেতু গতিবেগ কম তাহলে আমাদের সময় বেশি লাগবে, তাহলে 180 বাই x। এবার একটু ক্যালকুলেশন করে নি, বা লসাগু করে দিই x ইন্টু x প্লাস 1, এটা দিকে যাবে, তাহলে 180x প্লাস 180 মাইনাস 180x সমান 2, এটা ক্যান্সেল হবে। বা 2 ইন্টু আমাদের এটা গুণ করলে x স্কোয়ার প্লাস x সমান 180, বা x স্কোয়ার প্লাস x সমান আসবে আমাদের 90, 180 বাই 2 করে দিলাম, বা x স্কোয়ার প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি x এর মান একটা x প্লাস 10 মাইনাস 9 কমন নিলেও আমাদের আসবে x প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে বা এখান থেকে একটা আসবে x প্লাস 10 এবং একটা আসবে x মাইনাস 9 ইকুয়াল টু 0। এই জায়গাটা আসবে, এই জায়গাটা আসবে। এবার আমি একটু বাম দিকটা মুছে দিচ্ছি, বাম দিকের অঙ্কটা আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা যদি হয় নতুবা করতে যাই, এবার যদি আমরা হয় নতুবা করতে এই পাশটাই করছি, তাহলে হয় আমাদের x প্লাস 10 ইকুয়াল টু 0, x এর ভ্যালু মাইনাস 10, দেখো গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে অসম্ভব, এটা হচ্ছে অসম্ভব। এবার দেখো নতুবা যে জায়গাটা দিয়ে আছে, নতুবা x মাইনাস 9 ইকুয়াল টু 0, x এর ভ্যালু হবে 9, এটা দেখো সম্ভব। অতএব x কাকে ধরেছি, মেহুলির গতিবেগ, অতএব মেহুলির গতিবেগ, মেহুলির গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। অতএব মেহুলির গতিবেগ কত এলো, 9 মিটার পার সেকেন্ড। চলো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব 6 করে, দেখো 6 দাগের ম্যাথ। 6 দাগের ম্যাথে কি বলছে, এবিসিডি ক্রমিক সমানুপাতে একটা প্রমাণ করতে বলেছে, আমাদের অনুপাত সমানুপাতের ম্যাথ, ভালো একটা কোশ্চেন। তাহলে এবিসিডি ক্রমিক এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান আমাদের যেটা আছে কে, ধরি ব্র্যাকেটে আর একটা জিনিস লিখবো, কে নট ইকুয়াল টু 0, কে কি নট ইকুয়াল টু 0। চলো এবার এ সমান তাহলে কি হবে, এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান বি কে হবে, বি সমান আমাদের কত চলে আসবে, সি কে চলে আসবে, আর সি সমান আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ডিকে। সি এর ভ্যালু যদি এখানে বস করে কত হবে, ডিকে ইন্টু কে মানে হবে ডিকে স্কোয়ার। এবার ডিকে স্কোয়ারটা আবার এখানে বস করবো, তাহলে ডিকে স্কোয়ার ইন্টু কে, তাহলে আমাদের যেটা আসবে ডি কে কিউব। তাহলে এ এর ভ্যালু ডিকে কিউব, বি এর ভ্যালু ডিকে স্কোয়ার এবং সি এর ভ্যালু ডিকে। চলো এবার বাম পক্ষটাই বস করে, একবার বাম পক্ষটাই বস করে, তাহলে বাম পক্ষটা গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু যেটা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। চলো এবার দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু কত ডিকে কিউব, তাহলে ডিকে কিউব তার হোল স্কোয়ার, বি এর ভ্যালু হচ্ছে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার এবং সি এর ভ্যালু ডিকে তার হোল স্কোয়ার। ব্যাস ক্লিয়ার হয়ে গেল এটা। আচ্ছা বি এর ভ্যালু কত বাবু রে, ডিকে স্কোয়ার নয় তার হোল স্কোয়ার, সি এর ভ্যালু ডিকে তার হোল স্কোয়ার আর ডি এর ভ্যালু ডি স্কোয়ার। ব্যাস। আচ্ছা এইখানটা একটু বার করে নি, তাহলে আমাদের বেরোবে ডি স্কোয়ার, কে 3 আর বাইরে 2 মানে কে 6, এখান থেকে বেরোবে ডি স্কোয়ার কে 4, এখান থেকে বেরোবে ডি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা এখান থেকে দেখা যায় ডি স্কোয়ার কে 4 বেরোবে, এখান থেকে বেরোবে ডি স্কোয়ার
কে স্কোয়ার বেরোবে আর এখান থেকে কি বেরোবে ডি স্কোয়ার। এই তো ব্যাপার, গল্পটা একদম অল্প করে বুঝে নাও। এখান থেকে দেখো আমি কমন নেবো ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে দেখো ডি স্কোয়ার তো বেরিয়ে গেছে, কে 6টা ছিল 2টা লিখেছে মানে কে 4টা পড়ে থাকবে। এখানে দেখো ডি স্কোয়ার বেরিয়ে গেছে, কে 4টা থেকে 2টা লিখেছে মানে কে স্কোয়ার পড়ে থাকবে, আর এখান থেকে 1 পড়ে থাকবে। আর এইখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নেবো, তার মানে একই রকম ভাবে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো এখানে ডি স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার, তার মানে আলটিমেট ডি4 কে স্কোয়ার, আর এই যে জায়গাটা কে4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, যেহেতু দুটো আছে তাই চলে আসবে হোল স্কোয়ার। তার মানে আমাদের কি চলে এলো ডি4 কে স্কোয়ার, কে4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার চলে এলো। এটা গেল আমাদের বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষটা এই পাশে ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে। ডান পক্ষটা কি আছে, এবি বিসি সিডি, এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার আছে। ব্যাস, এ এর ভ্যালু ডি কে কিউব, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার প্লাস বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, সি এর ভ্যালু ডি কে, সি এর ভ্যালু ডি কে ইন্টু ডি এর ভ্যালু ডি, তার চলে আসবে হোল স্কোয়ার। ডি দুটো আছে তাহলে ডি স্কোয়ার, কে 3টা দিয়ে 5টা প্লাস ডি দুটো আছে ডি স্কোয়ার, কে চলে আসবে 3টা, এখানে চলে আসবে ডি স্কোয়ার কে, ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার এটা আসবে। এবার দেখো কমনটা নেবো, দেখো আমি ডি স্কোয়ার কে কমন, তাহলে ডি স্কোয়ার কে কমন নেবো পুরোটা থেকে, স্কোয়ার এখন বাদ দাও, ডি স্কোয়ার কে কমন নেবো, তাহলে ডি স্কোয়ার লিখছি কে কমন লিখছি মানে এখানে কে4 পড়ে থাকবে, কে কিউব আছে আমি কে কমন লিখছি মানে কে স্কোয়ার পড়ে থাকবে, আর এইখান থেকে ডি স্কোয়ার কে কমন লিখছি 1, পুরোটার স্কোয়ার করবে, একদম স্টেপ জাম্প করবে না, একদম এই জায়গায় স্টেপ জাম্প করবে না। এবার দেখো যখন ডি স্কোয়ার স্কোয়ার কে নিয়ে যখন বাইরে বেরোবে তাহলে ডি4, কে যখন স্কোয়ার কে নিয়ে বাইরে বেরোবে কে স্কোয়ার, আর এ কি রয়ে যাবে কে4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে। এবার দেখো না এই যে বাম পক্ষ আর এই যে ডান পক্ষ দুটো ইকুয়াল হয়ে গেল না, তাহলে এবার লিখবো আমরা কি, এবার লিখবো কি অতএব বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ সমান আমাদের যেটা চলে এলো প্রমাণিত। বাম দিকটা আলাদা ক্যালকুলেশন করলাম, ডান দিকটা আলাদা ক্যালকুলেশন করলাম, দিয়ে কি করলাম ইকুয়াল নিয়ে আসলাম। চলো বুঝতে পেরে গেছো নিশ্চয়ই 6 দাগ। এবার আমরা যেটা করবো অথবাটা করবো, চলো 6 দাগটা মুছে দিলাম। হ্যাঁ, এবার আমরা যেটা করবো অথবাটা করবো। রাইমার্টিন সবচেয়ে স্ট্রং তোমাদের জায়গায় আমি, এবং কি বলতো তোমাদের শুধুমাত্র ফার্স্ট সামেটিভ পুরোটা সলিউশন দিচ্ছি সেটা নয়, প্রত্যেকটা জায়গায় এমনকি ভলিউম 2 যখন করবে তখনও পুরো সলিউশন পাবে, পুরো সলিউশন পুরো একদম। চলো এবার যেটা আছে আমরা অরের কোশ্চেনটা করব। অরের যে ম্যাথটা আছে সেটা দেখবো। কি দিয়ে আছে, এ সমান আমাদের দিয়ে আছে, এ সমান দিয়ে আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এবং আমাদের যে আরেকটা ভ্যালু দিয়ে আছে এবির ভ্যালু 1 আছে। এবার দেখো এবির ভ্যালু যদি 1 হয় তাহলে বি সমান আমরা কি করতে পারি, বি সমান আমরা যেটা করতে পারি, বি সমান আমরা করতে পারি 1 বাই এ, তাহলে বা বি সমান 1 বাই মানে এ ঘুরে যাবে, তাহলে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার আমরা ম্যাথটা দেখি কি করতে হবে, আমাদের যোগটা বার করতে হবে। তাহলে অতএব এ প্লাস বি সমান আমরা বার করবো √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1 বাই আমাদের যেটা আছে √5 প্লাস 1। ব্যাস আমরা লসাগু করে দিলাম, √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, এটা দিকে যাবে, তার মানে আলটিমেট চলে আসবে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস আমাদের চলে আসবে √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। উপরেরটা দেখো না, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু √5 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এবং নিচটার যে ভ্যালু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটু ভেঙে ভেঙে প্রথমবার করেছি, তারপরের বার আমি ডাইরেক্ট লিখে দেবো। চলো এটা এবার দেখা গেলো 2 √5 এ স্কোয়ার 5 প্লাস 1 হয়ে গেল, আর আমাদের যেটা চলে এলো 5 মাইনাস 1, তাহলে 5 আর 1 6, 6 দুগুণে কত চলে 12 বাই 4, মানে আমাদের যেটা চলে আসবে 3 চলে আসবে। 5 একে 6, 6 দুগুণে 12 বাই 4 আমাদের চলে এলো 3, কার মান এলো এ প্লাস বি এর মান। ব্যাস এবার কার মান চেয়েছে, তাহলে অতএব এ বাই বি প্লাস বি বাই এ, তাহলে এখান থেকে আমাদের এ বি লসাগু চলে গেল, আমাদের যেটা আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি লসাগু চলে গেল, আমাদের যেটা আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ছিল না, বাই আমাদের যেটা চলে আসবে এবি। আচ্ছা এ প্লাস বি এর মান 3 বেরিয়েছে, তাহলে 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবির ভ্যালু কত 1 বাই এবির ভ্যালু হচ্ছে 1, তাহলে 9 মাইনাস 2 বাই 1, তার মানে আলটিমেট 7 বাই 1, তার মানে অ্যান্সার যেটা চলে আসলো সেটা হচ্ছে 7। তাহলে এ বাই বি প্লাস বি বাই এর ভ্যালুটা যেটা চলে এলো সেটা হচ্ছে 7। চলো ক্লিয়ার হয়ে গেল আমাদের 6 দাগের অথবা। এবার দেখো 7 দাগের উপপাদ্য আছে, তোমরা নিজেরা করবে, এবং আমি আছে সাথে থেকে দুটো উপপাদ্য একদম সোজা দিয়ে দিচ্ছি। দেখবে ব্যাস নিরূপণ যে এর উপর একটা ইকুয়েশন দিচ্ছে, আর একটা বৃত্তাংশ সকল কোণের মান সমান, তোমরা পেয়ে যাবে এটা। চলো 8 দাগটা আমরা করে দিলাম, 8 দাগটা করে দিই তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা। চলো 8 দাগটা দেখো, লাইভটা তোমাদের শুরু করবো। লাইভটা না দেখি যা রেকর্ডেড দিচ্ছি লাইভটা ব্যাক থেকে শুরু করব,
লাইভটা তোমাদের একদম পেছন দিক থেকে শুরু করবো, আর আমি যখন দেবো তখন হচ্ছে আমি ফার্স্ট দিক থেকে দেবো। চলো 8 দাগটা দেখা যাক। একটি সমকোণী চৌপলের আয়তন দিয়ে আছে, সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকের পরিণত করা হলো। ব্যাস, তাহলে সমকোণী চৌপলের আয়তন কি আছে? সমকোণী চৌপলটির আয়তন 432 সেমি কিউব করে দিয়েছে, ঘন সেমি। দুটি সমান ঘনকে পরিণত করা হলো, তাহলে চৌপলটিকে দুটি সমান ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের আয়তন হবে, প্রতিটি ঘনকের আয়তন হবে 432/2 সমান 216 সেমি কিউব। মনে করি একবারে করে দিলে হয়, একটু ধরে করি, মনে করি, কারণ একবারে করে দিলে আমাদের 4 নাম্বার কোশ্চেন আছে, দেবে না। মনে করি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে আয়তন কত হবে? আয়তন হচ্ছে a কিউব সেমি কিউব। তাহলে অতএব আমাদের যেটা হলো a কিউব সমান 216, a কিউব সমান 216 মানে 6 এর কিউব, a সমান হয়ে গেল 6। অতএব প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যা পারে লিখি, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্যই লিখি, আমাদের যেটা আছে 600। একই রকম ব্যাপার, বাহুর দৈর্ঘ্যই হোক আর ধারের দৈর্ঘ্যই হোক, একই রকম ব্যাপার। চলো, ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেটা করব, আমাদের অথবার কোশ্চেনটা করবো। অথবার কোশ্চেনটা আমাদের বইয়ে আছে, একটু সুন্দরভাবে করে নেবো, তাহলে আমাদের এই জায়গাটা শেষ হয়ে গেল। এই ম্যাথটা একদমই সোজা ছিল। চলো অথবাটা করে নি, তাহলে আপাতত আমাদের জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখা যাক। কি বলছে? একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দুটো জায়গা ধরবো। মনে করি চোঙটির ব্যাসার্ধ, r মিটার এবং উচ্চতা হচ্ছে আমাদের h মিটার। মনে করি চোঙটির ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা h মিটার। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গমিটার এবং আয়তন πr² ঘনমিটার। তাহলে আমাদের কি হলো? বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h বর্গমিটার এবং আয়তন কত হলো? πr² ঘনমিটার। তাহলে অতএব 2πr/h সমান 264, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এবং πr² সমান হচ্ছে 924, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো আমরা কি করব, 2/1 করে পাই, 2/1 করে পাই। একদম ক্লিয়ার রে বাবা। 2 এর মান πr²h বাই আমাদের যেটা আছে 2πr/h সমান 924/264। ব্যাস, এইচে কাটা, পায়ে কাটা, এখানে একটা আর কেটে একটা আর করে থাকবে। তাহলে আর সমান আমাদের কত? 2 × 924/264। ব্যাস, 2 দিয়ে কাট, 2 1 কে 2, 2 3 6, 2 2 4। এবার এইটা যেটা কাটবো 7 দিয়ে কেটে দেবো। 7 দেখো, 7 2 14 4, হাতে থাকে 1, 3 7 22 এর 2, হাতে থাকে 2, 7 7 দিয়ে নিই। তাহলে আর এর ভ্যালু কত? 7। এবার কি করব, আর এর যে মান 7 সেটাকে 1 নম্বর ইকুয়েশনে বস করে দেবো। আর সমান 7 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশন 2πr/h, তাহলে 2 × π এর মান 22 এর 7, আর এর ভ্যালু আমি পেয়ে গেছি 7 × h সমান আমাদের দিয়েছে 264। 7 এর সাথে ক্যান্সেল, তাহলে h সমান আমাদের কত আসবে? 264/2 × 22। 22 দিয়ে কেটে দিলে 22 1 কে 22, 22 2 × 44, 2 6 বার। তাহলে h এর মান কত হলো? h এর মান চলে এলো 6। তাহলে আগে কি চেয়েছে? অতএব স্তম্ভটির ব্যাসার্ধ, আচ্ছা লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ লিখেছি, এটা চোঙাকৃতি স্তম্ভটাও করতে পারো। অতএব স্তম্ভটির ব্যাসার্ধ 6, এককটা কি ছিল? মিটার। স্তম্ভটির ব্যাসার্ধ 6 মিটার, স্তম্ভটির ব্যাসার্ধ 6 মিটার এবং ব্যাসার্ধ 6 মিটার, ব্যাসার্ধ 7 মিটার, এখানে বেরিয়েছিল ব্যাসার্ধ 7 মিটার এবং উচ্চতা কি হলো? 6 মিটার। তাহলে কি হলো? স্তম্ভটির ব্যাসার্ধ হয়ে গেল আমাদের 7 মিটার আর উচ্চতা হয়ে গেল আমাদের 6 মিটার। চলো, ক্লিয়ার হয়ে গেল পুরো 1 নম্বর স্কুল।
যদি না বুঝতে পারো আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেটাই তোমরা মেসেজ করবে। যদি কোনো রকম ম্যাথ প্রবলেম হয় তাও মেসেজ করতে পারো, একটু অপেক্ষা করবে, আমার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তবুও আমি লিখে দিলাম 9832934218। এই নাম্বারটাই তোমরা মেসেজ করবে, চিন্টু স্যার, এই নাম্বারটাই মেসেজ করবে। যদি কোনো রকম ম্যাথ অসুবিধা হয়, করতে করতে হয়তো কোনো রকম ম্যাথ অসুবিধা হচ্ছে, আমার নাম্বারে পাঠাবে। কোনো রকম অসুবিধা একটু অপেক্ষা করো, আমি করে পাঠিয়ে দেবো। একদম দারুণ ভাবে বুঝবে, একবার না বুঝতে পারলে দুবার ধরে ভিডিওটা দেখবে। চলো আজ এই পর্যন্তই, পরের ক্লাস আমি 2 নম্বরটা নিয়ে আসছি এবং এখানে একটা ভিডিওতেই তোমরা পুরোটা পাবে। আস্তে আস্তে যখন ভলিউম 2 চলে আসবে তখন তোমাদের দুটো পার্টে ভাগ করবো, পুরোটা তবে করো, কোনো রকম অসুবিধা নেই, তাতে পুরো শর্ট ট্রিক সহ। চলো আজ এই পর্যন্তই, টাটা।